কোনটা এগুলো নিয়ে আসলে আপনার কোনো পদক্ষেপ? এগুলা নিয়ে ধন্যবাদ। আমি এগুলা আমরা আমি কমার্সের ছাত্র, মার্কেটিং এ হলো বায়ার বি অ্যাওয়্যার। আপনি সেবা নিচ্ছেন, আপনিও সতর্ক থাকতে হবে কার সেবা নিচ্ছেন, কি সেবা নিচ্ছেন। এখানে আছে কাদরি আছে অ্যাডভোকেট, আর সে তো অ্যাটর্নি বলবে না। আপনারা যদি অ্যাটর্নি মনে করেন তার কাছে যান, ইটস আপ টু ইউ। তারা কিন্তু লিখে না যে তারা লয়ার। আপনারা যখন এডুকেশন নিয়ে যান, বায়ার আপনারা যখন সার্ভিস চাইবেন, আপনারাই বুঝতে হবে কার থেকে নিচ্ছেন। এটা আপনাদের এডুকেট করার জন্য এইসব করা আসলে, আপনাদের মাধ্যমে জনগণকে এডুকেট করা। নির্যাতনের শিকার হয়, শিকার পাওয়া থাকে, তারা আশ্রয় প্রার্থনা করতে পারে। প্রমাণ করতে পারবে, প্রমাণ করতে না পারলে তার অর্ডার অফ ডিপোর্টেশন হয়ে যাবে, সে চলে আসতে হবে। এটাই হয়। সমস্যা হচ্ছে এখানে আমেরিকাতে লক্ষ লক্ষ লোক আছে যারা এটা আশ্রয় প্রার্থনা করবে, আশ্রয় প্রার্থনা আপনার ডিনাই হয়ে গেছে, তারপর তারা আসে নাই, তাদেরকে খোঁজা হচ্ছে প্রথমে। আমার একটা প্রশ্ন ছিল, সব প্রেস কনফারেন্স আপনাদের মনে অনেক প্রশ্ন, তারপর আরো অত লোক ভর্তি যদি আমরা জানতে এখানে আসছি। জিনিসটা হচ্ছে কি, যারা যায় তারা কিন্তু জানে যে স্টুডেন্টটা যাচ্ছে, সে জানতে পারতেছে সে বিদেশে যে একটা নির্দিষ্ট সময় কাজ করতে পারবে না, কারণ সে যাচ্ছে স্টুডেন্ট ভিসা। আবার একটা সময় পরে সে কাজের অনুমতি পায়, অনুমতি নিয়ে কাজ করলে কোনো এখানে কোনো বাধা নাই। কিন্তু অনুমতি ছাড়া কাজ করলে বাধা, অনুমতি ছাড়া কাজ করলে যদি ধরা পড়ে তাহলে অনেকে করছে, ধরা পড়লে বাধা নেই, ধরা পড়লে বাধা। আমরা সবসময় বলি যে আমেরিকাতে 1000 লোকে ট্রাফিক লাইট ভঙ্গ করে ধরা পড়ে মাত্র একজন। সবাইকে ধরবে এরকম না, আপনার কপাল খারাপ হলে এটাই হয়। তবে আমরা যেটা সবসময় বলি, প্রপার কনসালটেশন ভেরি ইম্পর্টেন্ট, এবং অ্যাটর্নি এট ল যে কোনো দেশের হোক না কেন, সে যদি অ্যাটর্নি এট ল হয়, সে পরামর্শ যদি আশ্রয় প্রার্থনার কথা আসছে এখানে, এটা আমেরিকান ল হচ্ছে যদি কেউ তার নিজ দেশে, যে দেশের সে নাগরিক, সেই দেশে সে যদি কোনো ধরনের বৈষম্যের শিকার হয় এবং সে যদি কোনো ধরনের বিরোধী দলে জয়েন করেছে, ওনার প্রশ্নটা ছিল যে আমরা কি করব। আমেরিকায় যারা যায় প্রত্যেককে কেউ না কেউ কারোর সাথে কনসাল্ট করেই যায়। যদি সে কোনো ধরনের আইনি পরামর্শ চায়, আমাদের মতো অনেক লয়ার তাকে হেল্প করবে, কিন্তু তার যেতে হবে অ্যাটর্নি এট লর কাছে। অনেকে করে কি আমরা যে অ্যাটর্নি এট আমাদের অফিসে কেউ হয়তো কাজ করে, দীর্ঘদিন কাজ করছে, তারাই মনে করে সে হয়তো লয়ার হয়ে গেছে, তার কাছে সব বুঝে শুনে দিয়ে দিচ্ছে। প্রতারণা হলে আমাদেরকে ধরার কিছু নাই। কিন্তু আপনারা যখন কারো কনসাল্ট নেবেন, আমাদের বাংলাদেশে অনেক আছে এখন, আবার আমেরিকান লয়ার আছে, যদি আপনারা মনে করেন আপনি সার্ভিস দিবেন, অ্যাটর্নি এট ল যায়, যে অ্যাটর্নি এট ল তার সাথে যোগাযোগ করলে, আমরা অ্যাটর্নি এট ল যোগাযোগ করলে আমরা এটলিস্ট পরামর্শ, আপনার ক্ষতি হবে না, লাভ ছাড়া। আমরা এটলিস্ট, আমরা ইমিগ্রেশন সবসময় বলে রং হেল্প অলওয়েজ হার্ট। আপনি যদি কোনো জিনিস না জানি, আমি তাকে যদি হেল্প করতে, তার ক্ষতি করছে, ওটার উপকার করছি না। সো রং হেল্প অলওয়েজ হার্ট, মনে রাখবেন, এই জিনিসটা মাথায় রেখে আমরা কাজ করি। ধন্যবাদ। আয়োজন করার জন্য আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসেবে বহুবার আমেরিকা ট্যুর করেছি, কিন্তু কখনো সেটেল করার চিন্তা করিনি। কিন্তু এখন যে জিনিসটা আমরা লক্ষ্য করছি, বিশেষ করে এই ট্রাম্প প্রশাসন দায়িত্ব দেওয়ার পরে, আমাদের অনেকেই আছেন যারা শঙ্কার মধ্যে আছেন, এবং অনেকে বাইরেও যান না, এরকম যাদের কাগজপত্র হয়নি, ঘর থেকে বাইরেও যান না, এরকম খবরও আমাদের কাছে আসছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে এ ধরনের একটি উদ্যোগ নিয়েছেন, কিন্তু এই যে অবৈধ বাংলাদেশি যারা আছে তাদের অবৈধ যারা আছেন সেখানে আন্দোলন করতে হবে, আইনে জেল থাকতে হবে, জেলে তারপরে তারা সেখানকার গুরুত্বপূর্ণ। আপনার প্রশ্ন বুঝতে পারছি, বলবো ওনার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকা থেকে আসবে কিভাবে? অনেকে ভাবছে যে ধরা পরে আসতে হবে। কেউ হয়তো 25 বছর যাবত আমেরিকাতে আছে, তার ছেলে মেয়ে সবাই নাগরিক, কিন্তু সে চলে আসতে হবে, তার ডিপোর্টেশন হয়ে গেছে, সে আর কেস রিওপেন করার সুযোগ নেই। অনেকে এক নাম দুই নাম থাকে, আমরা এগুলো বলতে চাই না। তারপর অনেকে অনেক সুবিধার জন্য নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, আসলে আমেরিকা থেকে কেউ আসতে চায় না। আমরা কাউকে খুশি করবো না, এমনই একটা দেশ, দিস ইজ দ্য কান্ট্রি, ডাইভার্সিটি ইজ আওয়ার স্ট্রেংথ। আপনি আমেরিকায় থাকলে বুঝবেন না আপনি কোথায় আছেন। ইফ ইউ ওয়ান্ট টু লিভ ইন বাংলাদেশ, ইন আমেরিকা, আপনি আমেরিকাতে বাংলাদেশে থাকতে পারবেন, কারণ বাংলাদেশের মতো জায়গা এখানে আছে। আপনি ইউ উইল ফিল ইউ আর ইন বাংলাদেশ।
সেই জন্য আমেরিকা থেকে আসতে চায় না। নিরাপত্তা আছে, সুখ আছে, শান্তি আছে। আমার এক্সাইজ সেক্রেটারি একসময় বলল যে স্যার আমেরিকায় সুখ আছে আর শান্তি আছে কিন্তু সুখ নাই, আর বাংলাদেশে সুখ আছে কিন্তু শান্তি নাই। সুখ আছে বলতে এই যে বলে আপা ওনার কাজের মেয়ে 4-5টা আছে, এবারে কাজের মেয়ে থাকবে না, সুখে থাকে কিন্তু শান্তি নাই, কালকে কি হবে সে বুঝতে পারতেছে না। আবার আমেরিকায় সারাদিন একটা লোক কাজ করে, রিক্সা চালায়, আপনার ভ্যান চালায়, কি বলে ট্যাক্সি চালায়, তারা কিন্তু কষ্ট করে। আপনারা মনে করেন সবাই বড় লোক, সবাই কিন্তু বড় লোক না, তারা আবার কিন্তু সুখে যায়। ঘুম যখন দেয় তারা একটু শান্তিতে ঘুমায়, কিন্তু সুখটা পাওয়া যায়। কাজের লোক নাই, ড্রাইভার নাই। আপনি এখানে ঘরতে বাইরে ড্রাইভার আগে বলে গেটের সামনে ড্রাইভার নিয়ে আসো, ওইটা গাড়ি আমরা এখানে আমরা নিজের গাড়ি চালাই। আমার মার্সিডিজ গাড়ি চালাই, আমি 4টা বাড়ি থাকবো, আমার গাড়িটা আমাকে পরিষ্কার করতে হয়, যত বড় হয়ে না কেন আমরা চেষ্টা করতে হয়। সো যারা প্রশ্ন ছিল আসবে কিভাবে, যদি কেউ রিপোর্ট হয়ে থাকে সে আসতে কোনো বাধা নাই, সরকার তাকে আসতে কোনো বাধা দেবে না। ঢুকতে বাধা, থাকতে বাধা, যে একবারে চলে আসলে কেউ আর কোনো প্রশ্ন করবে না। আপনি ইজিলি চলে আসতে পারেন, কেউ জেলে যেতে বাধ্য না, যাবে জেলে যেতেই হবে, সে চলে বাংলাদেশে চলে আসবে, আসতে বাধা নেই, বাংলাদেশে পাসপোর্ট থাকলে চলে আসতে হবে। এই ক্ষেত্রে বাংলাদেশের সাথে আমেরিকার যে সম্পর্ক সবসময় সুসম্পর্ক ছিল, ডিপ্লোম্যাটিক রিলেশনের উপর ডিপেন্ড করবে যে কি পরিমাণ কিভাবে আমাদেরকে এখানে অ্যাক্সেপ্ট করবে। সচরাচর বাংলাদেশের ক্ষেত্রে এখন ভেরি কোনো ঘটনা নাই, তবে দুঃখজনক হলো সত্য, স্টুডেন্টরা যারা তার টার্মস ভায়োলেট করেছে, যারা ধরেন কাজ করার কথা না কাজ করেছে, তাদেরকে একটু কষ্ট হচ্ছে, ধরপাকড় হচ্ছে। টুরিস্ট ভিসায় দেয়, কোনো কিছু করে, তাদের কিন্তু সমস্যা আছে। সবাই আমরা চাই সবাই সতর্ক থাকুন, আইন জানুন, আইন মানুন, দেন আপনার সমস্যাটা কম হবে, আপনারা বুঝবেন কোন পথে এগোচ্ছে। মঈন ভাই, আমার দুইটা বিষয় একটু জানার আছে। বলেন। আমরা এবার দেখলাম যে আমেরিকার ট্রাম্প সাহেব প্রেসিডেন্ট হওয়ার পরে খুব শক্ত পদক্ষেপ নিয়েছে। এইগুলোর কারণে কি, আমরা গত তার আগে নির্বাচনে বাইডেন সাহেব জয়লাভ করলেন, তার আগে পরে দেখা গেছে ক্যাপিটাল হিলে হোয়াইট হাউসের আসলে গোলাগুলি হয়েছে, তার সমর্থক মারাও গেছেন। এইবার যে প্রচারের সময়ও তাকে গুলি করা হয়েছিল, হ্যাঁ, তো এইসব কারণে কি উনি খুব রাগ হয়ে এইসব সিদ্ধান্ত নিয়েছেন? আর যাই হোক, কিছুটা আপনারা ভালো করে জানেন, তো আমাদের বাংলাদেশি যারা তাদের বর্তমান অবস্থাটা কি? তারপর একটা দেশের নাগরিক দেখা গেছে হ্যান্ডকাপ তাও পায়ে বেরি লাগিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এটা খুব দেখতে খুব ভালো লেগেছে। তো একটা বিষয়, আরেকটা আমি যেটা জানি যে আপনার কিন্তু আমেরিকা ঢুকতে দিতে বাধ্য না। এই ক্ষেত্রে আপনাদের কষ্টের সম্পর্ক, গ্রিন কার্ড কিন্তু অনেকের কাছে স্বপ্ন, আবার এটা রক্ষা করার অনেকের কাছে এখন দুর্লভ হয়ে দাঁড়িয়েছে। সবাইকে ধন্যবাদ। প্রশ্ন আপনারা যদি করেন আমি প্রশ্ন দেবো, যে কোনো প্রশ্ন আমার সাথে এখানে বিজ্ঞ প্যানেলে আছে যারা বাংলাদেশ সম্পর্কে জানে। আমার বন্ধু ডক্টর জামিল, সে ইমিগ্রেশনে কাজ করে, হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, সে হয়তো যদি বাংলাদেশ পাসপোর্ট কথা বলতে পারে। এনার ওয়ার্ল্ডের এখানে আছে আমাদের এনামাস ফাউন্ডার, আমাদের তানভীর সিদ্দিকী, সে ইমিগ্রেশন নিয়ে কাজ করে। আর যদি আমার কাছে প্রশ্ন সরাসরি করতে পারেন, আমি উত্তর দেব যে কোনো প্রশ্নে। তবে একটা কথা আপনাদের বলি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে ফোরামে দাঁড়িয়ে আসছে, আমি অনেক মন্ত্রী আসলো, মানে এরকম লোক আসে না আমার মনে হয়, অনেকে সবাই পায় না। আমি আপনাদের প্রতি ঋণী যে আমি প্রবাসে যে বলবো যে আপনারা আমাদেরকে কত গুরুত্ব দেন, অ্যাটলিস্ট কথা শোনার জন্য আপনারা জানেন কত গুরুত্বপূর্ণ এটা। আমি সবার কাছে ঋণী। আপনার এরপরে লাঞ্চের ব্যবস্থা আছে, সবার প্রশ্ন আমার প্লিজ বার্গেনিং বলে একটা কথা আছে। কোনো অপরাধ আপনাকে যদি অভিযুক্ত করা হয়, বড় অপরাধ অভিযুক্ত করা, ছোট অপরাধ আপনি স্বীকার করে চলে আসবেন, সাজা কম হলো। কিন্তু আমেরিকাতে বর্তমানে আইনটা এরকম, হয়তো আপনার ক্রিমিনাল কেস শেষ হয়ে যাবে, আপনি হয়তো চলে আসবেন, কিন্তু ইমিগ্রেশন আইনে আপনাকে ডিপোর্ট করে দিতে পারে, এবং এটা হচ্ছে। এমন না যে অনেকে বলবে আপনারা ভয় দেখান, এটা হচ্ছে। আরো ক্লিয়ার করতে চাই, আজকের প্রেস কনফারেন্সে আমার কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নাই, আমার শুধু নৈতিক দায়বদ্ধতা থেকে। কেন দায়বদ্ধতা? আমি বাংলাদেশে লেখাপড়া করেছি, আমি এখান থেকে ল পড়েছি, বিনা পয়সায় পড়েছি, কিন্তু আমেরিকা যাওয়ার পরে আমাকে মোর দেন $100,000 টিউশন ফি দিয়েছি সরকার, মানে ইউনিভার্সিটিতে পড়তে। ওই দেশে লেখাপড়া খুবই এক্সপেন্সিভ।
1 কোটি 2 কোটি টাকা লাগে শুধু ল পড়তে, এখন বর্তমানে 3 কোটি টাকা ল শুধু পাস করতে। সো এই দায়বদ্ধতা এই দেশে যে আমরা দেশের কাছে আমরা সবাই ঋণী, এই ঋণ পরিশোধ করার জন্য মাঝে মধ্যে আসি, দেশে আমরা ইনভেস্ট করি। আর আজকে একটা ট্রুলি একটা যদি হিউম্যানিটির কারণে, কারণ আপনারা হয়তো বিদেশে বাচ্চা বড় দিচ্ছেন, অনেকে করুন কাহিনী হচ্ছে কি একটা ছেলে মেয়ে যদি আমেরিকা যায়, মা বাবা মনে করে তাকে আমেরিকা পাঠিয়ে দিচ্ছে, তুমি ইনকাম করে টাকা দাও। সে কিন্তু স্টুডেন্ট, সে কিন্তু টাকা ইনকাম করার যোগ্য সে এখন আর না, সে করতেও পারবে না। আর যদি করে ধরা পড়লে তার আইনটা বাতিল হয়ে যাবে, আইন বাতিল হলে সে জেলের সামনে বর্তমানে জেলে যেতে হবে। সো আপনারা যদি স্টুডেন্ট ভিসা কাউকে পাঠান, মেক শিওর করবেন সে যেন অনুমোদিত কাগজ ছাড়া কাজ না করে, তাদেরকে প্রেসার দিবেন না। আপনারা যারাই মনে করেন ইউরোপ আমেরিকার লোকজন থাকে তারা মনে হয় শুধু ডলারের উপর ঘুমায়, সবাই কিন্তু এক অবস্থায় নাই। অনেকে আছে অনেক কষ্ট করে, তারপরও তাদের দেশের মায়া, দেশের জন্য তারা অনেক কাজ করে। আর এই কথাগুলো বলতে জানাই প্রবাসীদের দেশপ্রেম অনেক বেশি, কারণ তারা যা ইনকাম করে একটা বড় অংশ দেশে পাঠিয়ে দেয়। ওদের প্রতি রেসপেক্ট, প্রবাসীদের প্রতি রেসপেক্ট রাখবেন। আর পারিবারিক ভিসা যেটা হচ্ছে বর্তমানে একটু দীর্ঘসূত্রতার কারণে, কোভিড এর কারণে দীর্ঘসূত্রতা ছিল, এখন কমে আসছে, আরো কমবে যদি এই যে অবৈধ কাজগুলো যদি ক্রিয়া করতে পারে, একটা খারাপের পেছনে ভালো থাকে। যেহেতু অবৈধ জিনিসগুলো তারা হ্যান্ডেল করে ভালোভাবে, আস্তে ধীরে হয়তো ট্র্যাকে নিয়ে আসবে। যারা বৈধভাবে আমেরিকা যায়, যেমন স্টুডেন্ট ভিসায় যাচ্ছে, বৈধভাবে যায়, পিএইচডি ডক্টরেট করতে যায়, যারা পারিবারিক ভিসায় তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আর আপনি গ্রিন কার্ড নিয়ে যারা আমেরিকার বাইরে থাকেন, অনেকে আমরা গ্রিন কার্ড নিয়ে বছরের বছর আমেরিকার বাইরে থাকি, কিন্তু এই জিনিসটা এখন আর কোভিড পরবর্তী সময়ে কিছুদিন আমরা এটা এক্সকিউজ করা হয়েছিল, এমন লোক ছিল 2 বছরটা সেখানে থাকার পরে আমেরিকা ঢুকতে পারছে, কিন্তু এখন গেলে 2 মাস থাকার পরে গেলে তাদেরকে অনেক প্রশ্ন করা হয়। যদি আপনি 1 বছরের বেশি আমেরিকার বাইরে থাকেন, কোনো প্রপার ইয়া ছাড়া না দেয় অথবা সরকার থেকে রিলিজ না করে, তো বর্তমান যে পরিস্থিতি হচ্ছে যারা এখানে অবৈধ আছেন তাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যারা আমেরিকায় বর্তমানে ভ্রমণ করেন বা গ্রিন কার্ড ছিল আগে বা বর্তমানে গ্রিন কার্ড পাচ্ছেন, তাদেরকে কিন্তু এখন এন্ট্রি ফটো প্যান্টিতে অনেক প্রশ্ন করা হয়। তাদের উদ্দেশ্য এবং তাদের যে তথ্যগুলো যাচাই বাছাই করা হয়, তা আপনারা যে সঠিক তথ্য দিয়েছিলেন কি না। যদি আপনার ফটো প্যান্টিতে পাওয়া যায় যে আপনার তথ্য আর কথার মধ্যে মিল নাই, আপনাকে আমেরিকায় ঢুকতে নাও দিতে পারে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি স্টুডেন্টদের ক্ষেত্রে যারা আমেরিকাতে লেখাপড়া করতে যান বা যেতে ইচ্ছুক। অনেকে কিন্তু আমেরিকা যাওয়ার পরে কাজ করে, কাজ করাটাই স্বাভাবিক, কারণ স্টুডেন্টরা যায় তারা চলবে কিভাবে। এখানে আমরা বুঝি যে অনেক মধ্যবিত্ত পরিবার থাকে, তারা আমেরিকা যায়। আগে কোভিড পূর্ববর্তী কোভিডের পরবর্তীতে এই প্রসেসটা খুব শিথিল ছিল, কিন্তু কোভিড এর পরে থেকে এখন বর্তমান প্রশাসন আসার পরে তারা কিন্তু খুব সূক্ষ্মভাবে তদন্ত করবে। তো আমার কথা হলো, আমরা এখানে বসার উদ্দেশ্য হলো যে আপনারা একটু সতর্ক থাকবেন, আইন ভঙ্গ করবেন না, রেসপেক্ট দ্য লজ। আমরা যেমন এই দেশে আইন মানি, আমরা বিশ্বের সব দেশে আইন মানার চেষ্টা করব এবং আইন মেনে চললে আপনার কোনো সমস্যা নেই। আর নির্দ্বিধায় বলতে যারা আমেরিকার নাগরিক আছে, যদি সত্য তথ্য দিয়ে নাগরিকত্ব পেয়ে থাকেন, তাদের ভয়ের কোনো কারণ নেই। আপনার হেডলাইন হতে পারে একটা জিনিস যে বর্তমানে আমেরিকায় অপরাধীদের অভয়স্থল না। আপনি একটা দেশে খুন করে, রাজধানী করে, মারামারি করে আপনি আত্মসাৎ করে চলে গেলেন, আমেরিকার কোনো জায়গায় ঠাঁই পাবেন এরকমটা হবে না, এই দিন শেষ। সেই ক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে, হেডলাইন হতে পারে যে আমেরিকার অপরাধীদের অভয়ারণ্য আর নাই। এটা বর্তমান সরকার খুব ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছে। যদি একটা অ্যাক্ট করেছে বর্তমানে, এটাকে বলে লেকেন্স-রাইলি অ্যাক্ট। লেকেন্স-রাইলি অ্যাক্ট এটা কিন্তু ডেমোক্রেট রিপাবলিকান দুই পক্ষ মিলে আইনটা পাস করেছে জানুয়ারি 29, 2025 এ। এটা বলতে পারবো না যে রিপাবলিকান পাস করেছে না, এটা ডেমোক্রেট রিপাবলিকান মিলে পাস করেছে লেকেন্স-রাইলি অ্যাক্ট। এই অ্যাক্টের অধীনে যারা বর্তমানে আমেরিকার নাগরিক না, অন্য দেশীয় নাগরিক, তারা যদি ছোট কোনো অপরাধ করে
বাংলাদেশে যেমন ছেঁচড়া চুরি বলে, ওই চুরির কারণে তো তার ভিসা বাতিল হতে পারে। অনেকে স্টুডেন্ট ভিসা বাতিল হচ্ছে কারণ আপনাদের গণমাধ্যমের সামনে বলতে বাধা নাই, ছোট অপরাধ করে তারা অলরেডি পেও করে দিয়েছে। আমেরিকান সুপ্রিম কোর্টের ফার্স্ট এভার বাংলাদেশে অ্যাটর্নি এট ল টু প্র্যাকটিস। আমি 2005 সাল থেকে অ্যাটর্নি এট ল হিসেবে কাজ করে যাচ্ছি এবং 2009 সালে আমি ইউএস সুপ্রিম কোর্ট বারের মেম্বার হই। আমেরিকার হাইয়েস্ট কোর্ট, আপনারা জানেন যে কোর্টে আমেরিকার সব কিছু নির্ধারণ হয়। আপনারা বর্তমানে দেখছেন আমেরিকা অনেক কিছু হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক ক্ষমতা, তারপরেও কিন্তু কোর্টের ক্ষমতা আরো বেশি। এটা হচ্ছে আমেরিকাতে বলে চেক এন্ড ব্যালেন্স, তিনটা সংস্থা, যে বিচার বিভাগ, আইন বিভাগ এবং এক্সিকিউটিভ ক্ষমতা। সো এটা আজকের সেমিনারের উদ্দেশ্য হলো, আজকে যে প্রেস কনফারেন্সের উদ্দেশ্য একটাই, আপনারা যেন আমেরিকা সম্পর্কে জানুন। কারণ এখানে প্রচুর, আমরা যখন বিদেশে থাকি আমি কিন্তু দিনে প্রচুর কল পাই। কেন পাই? কারণ সবাই জানতে চায় তাদের কেউ না কেউ আমেরিকা, এখানে আপনারা যারা আছেন তাদেরই কেউ না কেউ আমেরিকা আছে, আপনারা খবর নিতে চান। আর এই বর্তমানে আইন বিষয়টা খুবই জটিল এবং বিভিন্ন আপনারা সোশ্যাল মিডিয়ায় মিস ইনফরমেশন পান, ডিসইনফরমেশন পান। যেহেতু আমরা অফিশিয়ালি কথা বলতে পারি, আমরা ভেরিফাইড ফেসবুক থেকে মাঝে মাঝে কথা বলি, তো সবার উৎসাহের কারণে এখানে আয়োজন করেছি। সো আমি প্রেসিডেন্ট একটু ভালো করে পড়ে শোনাই, যদি আপনারা কেউ না পড়ে থাকে দেন আপনারা কষ্ট করতে সহজ হবে। আমি ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল ডাইরেক্টর এবং ফাউন্ডার এবং বর্তমানে আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল আমেরিকান সংস্থা এটা। সো এটার পক্ষ থেকে যদি ইমিগ্রেন্টের যদি কাজ করি, এই জন্য ইমিগ্রেন্টদের নিয়ে বাংলাদেশে আপনাকে কথা বলতে হবে। আমি একটু ব্রিফলি বলবো। বর্তমান আমেরিকার যে এক্সিকিউটিভ আদেশ অনুযায়ী যারাই আমেরিকায় অবৈধভাবে বসবাস করছে তাদেরকে দেশ থেকে বৈধ উপায়ে ফেরত পাঠানোর ব্যবস্থা হচ্ছে। বৈধ উপায় কি? তাদেরকে গ্রেফতার করবে, তারপরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে, হিয়ারিং হবে, তাদেরকে হয়তো বের করে দেবে। যাদের অর্ডার হয়ে গেছে অলরেডি যে আমেরিকায় তারা থাকতে পারবে না, হয়তো তারা কোন সময় তাদেরকে কোর্টে গিয়েছিল, এখানে একজন অ্যাটর্নি আছে, লয়ার, বাংলাদেশি অ্যাডভোকেট আছে, কয়েকজন অ্যাডভোকেট আছে। সো যারা অলরেডি ইমিগ্রেশন কোর্টে ফাইনাল অর্ডার হয়ে গেছে তারা কিন্তু চলে আসতে হবে যদি তাদের কোনো কোয়ালিফাইড পিটিশন না থাকে। সো এই জিনিসটা অনেকে বুঝে না, মনে করে যে সবাই মনে একরকম, আর সবার ব্যাপারে আমরা কথা বলতে পারি না। আমরা অনেক কল পাই এখন, যেটা আসলে ফোনে আমরা কথা বলার সুযোগ নাই এবং কারো পার্সোনাল। আমাদের অনেক বড় মাধ্যম আছে, আমি যখন ফেসবুকে দেই তখন তারা প্রশ্ন করে বোন ভাই নাম যা বলেন, ঠিকানা বলেন, কিন্তু আমরা বিং অ্যান অ্যাটর্নি এট ল, প্রাইভেসি অ্যাক্টে আমরা কারো নাম ঠিকানা বলতে পারি না। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, গুড আফটারনুন। আমি আপনাদের কাছে প্রেস রিভিউটা দিয়েছি, যারা পান নাই তারা একটু কষ্ট করে কালেক্ট করে নেবেন, এখানে সবকিছু লেখা আছে। তারপরে পড়াশোনাচ্ছি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সম্পূর্ণ প্রশ্ন করতে পারেন। প্রথম আমার পরিচয়টা ভালো করে দেখ, এই তুমি এদিকে আসবেন। উপস্থিত আছেন জনাব ডক্টর জামিল আহমেদ, এনআরবি ওয়ার্ডের কর্ণধার, এনামুল হক এনাম, প্রবাসী এবং দেশিদের মধ্যে একটি সেতু বন্ধনের জন্য যে কাজ করে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড, সেই এনআরবি ওয়ার্ল্ডের কর্ণধার এনামুল হক এনাম। আর মূলত প্রশ্ন করছে, এটা আমেরিকার প্রশ্ন এবং সবারই প্রশ্ন। ট্রাম্প যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করার চেষ্টা করেছিল, এটা কোর্ট এটাকে স্থগিত করেছে। স্থগিত করাতে এটা সার্কিট কোর্ট আছে এখন। এটাই দেখেন আমেরিকার মতো জায়গায়, আমেরিকা হচ্ছে আজকে ওয়ার্ল্ডের রাজধানী বলতে পারে, আর ওয়ার্ল্ডের দেশ বলতে পারে, সব দেশের সাথে আমেরিকার সম্পর্ক। তো আমেরিকার মতো জায়গায় প্রেসিডেন্ট একটা অর্ডার দিয়ে টিকে রাখতে পারে না, এটা স্থগিত হয়ে গেছে। দিস ইজ কল্ড দ্য ডেমোক্রেসি। তবে একটা কথা হলো যে
আমার বন্ধু বান্ধবের মধ্যে কেউ কেউ তার ওয়াইফ প্রেগনেন্ট হলে আমেরিকা যায়, যে ওখানে জন্মসূত্রে নাগরিক বানায়। এটা কিন্তু একটা ব্যাপার আছে। ধন্যবাদ। উনি বোঝা যাচ্ছে রিপাবলিকান পার্টির সমর্থক। তো এটা বুঝতে পারছি। তো সমস্যা নাই, ট্রাম্প ইজ ডুইং হিজ জব। আমরা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছি না। আমি সবসময় বলছি, আইন যখন দেশে যে আইন হয় সেই আইনটা আপনি মানতে বাধ্য। এটা ইসলামও বলে, যে কোনো দেশে বলে, যখন দেশে যে আইন সেই আইন আপনি মানতে বাধ্য, ভালো খারাপ হোক। এটা জন্মস্থানে অনেকে যায়, যাওয়ার পরে করে কি প্রেগনেন্ট অবস্থা চলে যায়। এখনো যেটা হচ্ছে এটা থামবে না। কিন্তু তাদের যে আরেকটা জিনিস আপনাকে সতর্ক করেছি, আপনার সাথে সতর্ক করে দিচ্ছি, যদি কেউ এখান থেকে প্রেগনেন্ট হয়ে আমেরিকাতে যায়, যাওয়ার পরে সে যদি পাবলিক বেনিফিট নেয়, তখন পরের বার্তা আর টুরিস্ট রিনিউ হচ্ছে না, কারণ সে সরকারি সাহায্য দিচ্ছে। আপনারা যখন টুরিস্ট যান তখন দেখান যে দেখায় যে আমরা অনেক বড় লোক, দেশে বাড়ি আছে, গাড়ি আছে, দেশে চাকরি আছে, দেশ থেকে যাওয়ার দেশ থেকে আমি ঘুরেই চলে আসবো, মাত্র আমেরিকা থাকে না, কেউ থাকে না। কিন্তু যাওয়ার পরে দেখা যায় সে গরিব হয়ে যায়। এখন সরকারি চাকরি, এখন আমার যে সরকারি ফ্রি দেয়, চিকিৎসা ফ্রি নেই, আপনি কেন নেবেন? এই কাজটা যদি ফিউচার বেনিফিট নেওয়ার চেষ্টা থাকে, ইমিগ্রেশন চেষ্টা থাকে, এই কাজটা করবেন না। এটা আপনার মরাল হয়ে যায় না, আবার এটা আপনার মানে ইমিগ্রেশন ল তো এটা অ্যালাউ করে। আচ্ছা, একটা আমার সব প্রশ্ন জি ভাই, আমার নাম সুমন, ঢাকা। আপনারা বলছেন কঠোর হয়েছে, এতে কি ওই যে যারা বাবা মার জন্য আবেদন করেছে, ভাই বোন যারা ভাইয়ের জন্য আবেদন করেছে, ওই ক্ষেত্রে কি এটা কি কোনো প্রভাব পড়বে? পড়লে কতখানি? ধন্যবাদ। এটা কোনো প্রভাব পড়বে না, পড়ছে না। যারা অ্যাপ্লাই করেছিল ভাই বোনের জন্য, যাদের পেন্ডিং আছে, এটা কাজ চলতেছে, এটা থেমে থাকে না। এটা আপনি যদি ফলো করেন, রুবিকে দেখবেন র্যাপিডলি আগাচ্ছে। কিন্তু হ্যাঁ, তারা ডকুমেন্ট, এখন তারা ডকুমেন্ট খুব বেশি ভাবে নিখুঁত পরীক্ষা নিরীক্ষা করবে। কারণ আপনারা জানেন বাংলাদেশে অনেক কিছু কাগজপত্র বানানো খুবই সম্ভব, যেটা আমেরিকা ওদের বিশ্বাস করেছে এবং করে আসছে। কিন্তু এই কাগজগুলো তারা এখন একটু বেশি করে পরীক্ষা নিরীক্ষা করবে, কাগজগুলো ঠিক আছে কিনা। যদি একজন বলো তার বাবাকে নিয়ে, বাবাদের সন্তান ডকুমেন্ট, তারপর ডকুমেন্ট নেই, কাগজ নাই, যে কোন কাগজ বানাইছেন, বাস সাহেব বানাইছেন 50 বছর পরে, তখন কি হবে? সন্দেহটা থেকে যায় আর কি। তো এগুলা এখনো পেন্ডিং, কোনো সমস্যা হয় নাই। তবে আপনারা সবাইকে বলবো, আপনারা যে ডকুমেন্ট জমা দেবেন অবশ্যই অথেন্টিক হতে হবে এবং আপনারা পরীক্ষা নিরীক্ষা করে দেবেন। ভুল কোনো তথ্য কোথাও দেবেন না। এবং যারাই আপনারা ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করেন বা ট্যুরিজম ফর্ম ফিল আপ করেন, তারা দেখবেন যে আপনাদের তথ্য কি দেওয়া আছে। যদি বলেন যে আমাকে দালাল করছে, এজেন্সি করেছে, যে কনসালটেন্ট করেছে, সে ভালো জানে না, সে তো আপনার সম্পর্কে জানে, কিন্তু আপনাকে জানতে হবে কি লেখা ছিল। আপনার এয়ারপোর্টে যখন জিজ্ঞেস করবে তুমি কোন পদে লেখাপড়া, তোমার ব্যবসা বলছে, বলতে না বলতে, তারা কিন্তু আপনাকে বের করে দেবে। আর বের করে দেওয়া তো খারাপ না, যদি অ্যারেস্ট করে তখন খারাপ। আর কিছু আছে কার প্রশ্ন? আপনার প্রশ্ন ছিল আনডকুমেন্টেড সংখ্যা কত আনুমানিক। আমি বলি এক্ষেত্রে, আমি টিভিতে যখন লাইভ শোতে বলি, বাংলাদেশ থেকে যারা আমেরিকায় যায়, বাংলাদেশ সরকারের কোনো তথ্য নাই কয়জন যাচ্ছে আমেরিকাতে, কয়টা পাসপোর্ট আমেরিকা যাচ্ছে, কোনো তথ্য নাই। বাংলাদেশ সরকারের তথ্য আছে, মিডল ইস্ট থেকে তাদের কাছে তথ্য আছে, কিন্তু আমেরিকা যারা যায় সরকারি কোনো অনুমোদন লাগে না। এজন্য বাংলাদেশ সরকারের তথ্য নাই, আমেরিকা সরকারের কাছে তথ্যটা ফাইল না করলে আমেরিকায় বুঝবে না বাকি বাংলাদেশ কে আসছে, এই হিসাবে আমেরিকা রাখে না। তো যারা ফাইল করছে তাদেরটা বোঝা যায় যে তারা কত সংখ্যা আছে এখানে। আর যারা অবৈধ, যারা ওদের একটা সংখ্যা মনে আসছিল যে যারা অবৈধ করে কি, যারা আপনার ফাইল করেন আসলে তখন আনরেজিডেন্ট কান্ট্রি, সেক্ষেত্রে একটা মাঝে তারা পরিসংখ্যাতে হয়তো কয়েক হাজারের মতো ছিল, এটা আপনার থেকে আসছে 8,000 9,000 মতো ছিল, যারা রিপোর্ট হয়ে গেছিল। ডিপোর্টেশন আনার জন্য সরকারের করার কিছু নাই, কারণ সরকারি অনুমোদন দিয়ে কেউ যায় না এখানে। সরকারের বিরুদ্ধে কেস করে ডিপোর্টেশন হয়, কারণ যারা আওয়ামী লীগ ছিল আগে, আওয়ামী লীগের বিরুদ্ধে কেস করে, যারা বিএনপি, যারা অন্য পার্টি ছিল, স্যাম্পল যারা অতীতে যারা ফাইল করে গেছে মামলা,
আওয়ামী লীগের বিরুদ্ধে কেস করছে, আওয়ামী লীগ সরকার তাদেরকে থাকতে না বর্তমানে মারবে। এখন তারা যুদ্ধের মধ্যে, কারণ তাদের তো আওয়ামী লীগ ক্ষমতা নাই, আওয়ামী লীগ নাই দেন শান্তি বিরাজ করবে। এখন ডক্টর ইউনূসের দেশ শান্তি দেন, তাদেরকে এখন বলা করে দেশ করে চলো। সরকার তো বলতে পারবো না আমরা আনবো না। আচ্ছা, পিছনের মাইক্রোফোন অল্প যাও। মোবাইলে বসেন তাদের থেকে বের করে দেয়, এরকম কোনো ব্যাপার আছে কিনা? কোনটা ইহুদি দিয়েছে? নয়তো কেউ তার ফেসবুকে বা ইসরায়েল বিরোধী বা আমেরিকা বিরোধী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি নাম নিয়ে বলতে চাচ্ছি না। আইস আপনার ফেসবুক দেখতে পারে, কারণ আপনি একটা দেশে যাচ্ছেন, তার দেশ সম্পর্কে আপনার ধারণা কি ভেরি ইম্পর্টেন্ট। তার দেশ সম্পর্কে, তার দেশে যাবেন, থাকবেন, খাবেন, দেশকে আপনি ঘৃণা করেন, কেন যাবেন? সো আপনার উদ্দেশ্য তারা দেখতে চায়। তারা কিন্তু যখন ফেসবুক দেখে লোকেশন চেক করে যে আপনি কোন লোকেশনে কয়দিন ছিলেন, যদি কোনো ডিসক্রিপেন্সি পায় আপনি বলেন আপনি কাজ করেন না, আর দেখা গেল আপনি ওই যে মামাজ রেস্টুরেন্টে যায় কাজ করতেছেন, ওই লোকেশনে ডেইলি আপনি 8 ঘন্টা থাকেন, তাহলে কি করেন? সেই সব ক্ষেত্রে অনেককে বের করে দেওয়া হয়েছে এবং ডিটেনশনে নিয়ে গেছে। মিথ্যা বলা যাবে না, মিথ্যা তথ্য দেওয়া যাবে না। এবং আমেরিকার সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া থাকলে ফেসবুকে না দেওয়া হলে আমেরিকা না দেওয়াটা। আমেরিকা এখন আমরা জানেন ইলন মাস্ক হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ধনী এবং সে হচ্ছে এআই জনক। সে যে টেকনোলজি দিয়ে সবকিছু এক ফিঙ্গারপ্রিন্টে বের করতে পারতেছে। একটা এআই শুধু আপনার টাকা দিয়ে বের করতেছে, সেক্ষেত্রে তারা অবশ্যই পারবে। সতর্ক থাকা এজন্য বলে আপনাকে, আপনি যে প্রশ্ন করছেন that you are knowledgeable, you know a lot of stuff, ওটা যদি আপনি মাইনে চলেন then you are good। আপনি চাইবেন যে দেশে যাবেন সেই দেশের পলিসি অলওয়েজ ফলো করুন। আমি সিঙ্গাপুর ধরে আমি কিন্তু বাংলাদেশের মধ্যে চলবো না, সিঙ্গাপুরের মধ্যে চলার চেষ্টা করবো, তাই না? সো সেই ভাবে চেষ্টা করবেন যে দেশে যান সেই দেশের ল মানতে এবং সেই দেশের সাথে যে কোনো সোশ্যাল মিডিয়া যে কোনো আরেকটা প্রশ্ন, মর্যাদাপূর্ণ ফেরতের জন্য আলোচনা করছে, এই তিনটা অপরাধের বেশিরভাগই বাংলাদেশি হয়ে থাকছে, তাহলে কতটুকু অগ্রগতি হয়েছে? আমাদের বাংলাদেশি কেউ এখনো আমেরিকাতে কংগ্রেস ফেডারেল লেভেলে নির্বাচিত হয় নাই। এটা সরকার টু সরকার ডিবেট করেছে যে বাংলাদেশে কেউ নির্বাচন হইলেও আমি একটা পার্টির লিস্ট আমরা চাই যে আমাদের মর্যাদা সবসময় ঠিক থাকবে। বাংলাদেশের বংশগত অবশ্যই বাংলাদেশ নিয়ে কথা বলে, কিন্তু বাংলাদেশের পক্ষে আমরা যদি রাজনীতি করতে চাই আমাদের প্রশ্নবিদ্ধ হয় যে আপনি লবিস্ট কিনা। আমরা কিন্তু সরকার আমাদেরকে চাইলে আমরা সরকারকে হেল্প করতে পারি, সব বিষয়ে আমরা চেষ্টা করি যে বাংলাদেশের কাজ করি। কতগুলো লোক আমরা জানতাম বাংলাদেশ আমেরিকাতে 193টা দেশের লোক বসবাস করে, আমরা বুঝতে হবে ডাইভার্সিটি বিশ্বের এমন কোনো দেশ নাই যে দেশের লোক আমেরিকা থাকে। তো এই ক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপার এবং আইসল্যান্ড চলতেছে, সমস্যা হলে তার সঙ্গে কথা বলবে। বাংলাদেশ সরকার ফেসে যোগাযোগ করে অনেক বিষয়ে কাজ করে এখানে, এটার উপরে একদিন কথা বলতে হবে। চেষ্টা করছেন আমেরিকায় বেড়াতে যাওয়া, অন্য ইস্যুগুলো বাদ, যেটা উনি বলেছেন স্টুডেন্ট ভিসা, ফ্যামিলি রিউনিয়ন বাদ। মেক শিওর, শোনা যাচ্ছে? মেক শিওর যে আপনারা সঠিক তথ্য দিচ্ছেন। যত এজেন্সি আছে ফেসবুক, ইউটিউব, এই ওয়ার্ল্ড কাপের নাম করে যে সমস্ত সিন্ডিকেট যারা চলছে তাদের থেকে দূরে থাকবেন। কারণ ইন্টারভিউ আপনি দিবেন, এজেন্সি আপনার হয়ে দিবে না। এজেন্সি আপনার উল্টাপাল্টা তথ্য দিয়ে আপনার পুরো প্রোফাইলটাকে 12টা বাজাবে, একটা রিজেক্ট আপনাকে আজীবন বয়ে বেড়াতে হবে। সুতরাং এটা আপনাদের আশেপাশে যারা আছে মিডিয়ার সবাইকে আমি অনুরোধ করছি যে গত 1 মাসে ঢাকায় ইউএস এমবাসি অ্যাটলিস্ট 4টা সতর্কীকরণ করতে দিয়েছে, একটা না। আপনারা যদি কেউ চিন্তা থাকে যে আমেরিকায় ভিজিট ভিসায় যাবেন, B1 B2 তে যাবেন, ইউএস এমবাসির ওয়েবসাইট ফলো করবেন, তাদের ফেসবুক ফলো করবেন, তাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন এবং সেখানে তারা যে সতর্কীকরণগুলো দিয়েছে তার একটা হচ্ছে যদি কোনো ভুল তথ্য থাকে, এই ভুল তথ্যের কারণে আপনি আজীবনের জন্য ব্ল্যাকলিস্টেড হবেন, আপনি এখানে প্রসিকিউশনের সম্মুখীন হবেন। ফ্যাব্রিকেটেড ডকুমেন্ট, আমরা যে ফরওয়ার্ড এডিট করে যে সমস্ত ডকুমেন্টগুলো করি, এইটা যদি ধরা পড়ে এইটা আজীবনের জন্য নিষিদ্ধ থাকবেন। এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন।
এবং বিভিন্ন ধরনের যে প্রলোভন যেগুলো আছে অ্যাডভার্টাইজমেন্ট, এইগুলো আপনারা ক্রস চেক করে দিবেন। যার তার কথায় আপনার ভিসা হবে, আমরা করে দিচ্ছি, সাদা পাসপোর্টের ভিসা হবে, বাংলাদেশ করা থাকলে ভিসা হবে, এই কাজগুলো আপনারা করবেন না। আরেকটা হচ্ছে যে আপনার এই যে ওয়ার্ল্ড কাপের কথা যেটা বললাম, গত বছর একটা ইয়ে ছিল যে টি20 টিকেট, যাদের কাছে টি20 টিকেট ছিল আমার জানা মতে তাদেরকে পত্র পাঠিয়ে দিতে হবে। বাংলাদেশ এমন কোনো রিচ কান্ট্রি না যে ওয়ার্ল্ড কাপের কথা বলবেন আর আপনাদের ভিসা দিয়ে দেবেন। হ্যাঁ, সো টাকা লাখ লাখ টাকা নিচ্ছে তারা এই সমস্ত কথা বলে এবং ভিডিও করে দেখায়, এবং আদৌ ভিসাগুলো আপনার সঠিক কিনা সেটাও আমরা জানি না, যে কার ভিসা কার পাসপোর্ট কাকে দেখাচ্ছে। এই জিনিসগুলো আপনারা খুব কেয়ারফুলি থাকবেন এবং আপনারা চেষ্টা করবেন প্রফেশনাল লোকদের সঙ্গে আলাপ করতে, যদি নিজে না বোঝেন। এবং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইউএস এমবাসির ওয়েবসাইটটা আপনারা রেগুলার ফলো করবেন, ওখানে সমস্ত তথ্য দেওয়া থাকবে, এবং ইউএস এমবাসির ফেসবুক। এই জিনিসটা আমি বলার দরকার ছিল, কারণ প্রচুর প্রতারণা হচ্ছে এই ইউএস। থ্যাংক ইউ।